আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। আজ আমি রমজান স্পেশাল 3টা ইফতার রেসিপি শেয়ার করছি। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রমজানের ইফতারের আয়োজনে বিভিন্ন ধরনের চপ ও বেগুনি ছাড়া একদমই চলে না। তাই আজকে আমার আয়োজন ডিম আলুর চপ। ডিম আলুর চপ আমরা ছোট বড় সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকি। তাই আজকে আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে অল্প উপকরণে কিভাবে ডিম আলুর চপ তৈরি করা যায় সেটাই দেখানোর। আশা করছি আজকের এই মুচমুচে স্বাদের ডিম আলুর চপ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। ডিম আলুর চপ কোটিংয়ের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনটা অবশ্যই আগে থেকে একটু চালিয়ে নেবেন। এবার আমি এখানে সামান্য পরিমাণ চালের গুঁড়া অ্যাড করছি, এতে করে আমাদের আলুর চপটা অনেক বেশি মুচমুচে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিতে হবে। খুবই সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে দিচ্ছি। এখানে আমি খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব, এটা অবশ্য কালারের জন্য। হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার আমি খুবই সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা দেওয়ার পর আবার আমাদের মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমাদের বেসনটা মাখিয়ে নিতে হবে। একবারে আমরা খুব বেশি পানি দেব না, এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমাদের বেসনটা মাখিয়ে নিতে হবে। এতে করে আমাদের বেসনের মধ্যে কোনো প্রকার দলা পেকে থাকবে না। বেসনটা আমাদের খুব ভালোভাবে মাখানো হয়ে আসলে আবারও আমি অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমাদের খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে ব্যাটারটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এই ব্যাটারটাকে আবার 5 মিনিট খুব ভালোভাবে ফিটিয়ে নেব। এতে করে আমাদের আলুর চপটা অনেক বেশি মুচমুচে ও ফুলকো হবে। আমি ব্যাটারটা ভালোভাবে 5 মিনিট ফিটিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। ফলে চপগুলো অনেক বেশি তেল শোষণ করবে না এবং চপটাও দেখতে উপর থেকে অনেকটা সুন্দর হবে। তেলটা আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে আসলে ব্যাটারটাকে আমাদের কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। এবার আমি ডিম চপ তৈরি করার জন্য এখানে 4টা ডিম নিয়েছি। আমি এখানে ছোট ছোট 3টা ডিম নিয়েছি। আপনারা ভাবছেন তো এগুলো কিসের ডিম? বলুন তো এই ডিমগুলো কিসের হতে পারে? দেখুন এই ডিমগুলো কিন্তু একদমই লিচুর মতো দেখতে, সেটা আপনারা চিন্তা করলেই বুঝতে পারবেন এই ডিমগুলো আসলে কিসের। কি বুঝতে পারছেন না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এগুলো হচ্ছে আমাদের কবুতরের ডিম। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমি স্পেশাল কবুতরের ডিমের চপ তৈরি করব। তো চলুন আমরা ডিমগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এখানে বড় ডিমটা 4 পিসে কেটে নিচ্ছি। মাছ থেকে কেটে আবারও মাছ থেকে কেটে আমি 4 পিস করে নিচ্ছি। দেখুন কবুতরের ডিমগুলো যেহেতু খুবই ছোট, তাই আমি এই ডিমগুলো শুধুমাত্র মাঝখান থেকে কেটে 2 পিস করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো ডিম কাটা হয়ে এসেছে। আমি এখানে 4টা ডিম থেকে 10টা চপ তৈরি করব। ডিম আলু চপ তৈরি করার জন্য আমি এখানে 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলুটা এখন আমি ম্যাশ করে নেব। দেখুন আমি আলুটা ম্যাশ করে নিয়েছি। এবার আমি আলুর পুরটা রেডি করে নেব। তার জন্য একটা কড়াইতে খুবই সামান্য পরিমাণ তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবার আমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে। লবণটা দেওয়ার পর এখানে আমি ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে আমি হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণ ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। হাফ চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুটা নাড়াচাড়া করে আমাদের সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আঠালো করে নিতে হবে। দেখুন আমাদের আলুর পুরটা একদম রেডি হয়ে এসেছে। এবার আমি আলুর পুরটা নামিয়ে নিচ্ছি। আমি যে বাটিতে আলুটা ম্যাশ করেছিলাম সেই বাটিতেই আলুর পুরটা নামিয়ে নিচ্ছি। এবার একটা খুন্তির সাহায্যে আলুটা ছড়িয়ে দেব, এতে করে আলুটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার ডিম আলুর চপগুলো তৈরি করে রাখার জন্য একটা প্লেটের উপর সামান্য পরিমাণ বেসন ছড়িয়ে নিতে হবে। এবার আমি ডিমের যে কটা চপ তৈরি করব সে আকারে আলুগুলো দিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব, এতে করে আমার চপগুলো তৈরি করার সময় সুবিধা হবে। এবার আমাদের একটা আলুর বল নিয়ে হাতের সাহায্যে ফ্ল্যাট করে নিতে হবে। দেখুন আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে আলুটা ফ্ল্যাট করে নিয়েছি। এবার আমি এক টুকরো ডিমের অংশ নিয়ে আলুটার উপর মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। দেখুন আমি বসিয়ে আলুটা চারপাশ থেকে মুড়িয়ে দিচ্ছি। হাতের সাহায্যে খুব ভালোভাবে আলুটা গোল করে নিতে হবে, যাতে করে ডিমটা কোনোভাবে দেখা না যায়। হাতের সাহায্যে চারপাশ আমাদের সমান করে নিতে হবে। দেখুন আমাদের একটা ডিম চপ তৈরি করা হয়ে এসেছে। এবার আমি বেসন ছড়ানো প্লেটের উপর আলুর চপটা রেখে দিচ্ছি।
এবার আমি একটা কবুতরের ডিমের চপ তৈরি করব। তার জন্য আলুটা নিয়ে আমি হাতের সাহায্যে আবারও ফ্ল্যাট করে নিচ্ছি। এক টুকরো কবুতরের ডিম নিয়ে আলুর মাঝ বরাবর বসিয়ে দিতে হবে এবং হাতের সাহায্যে চারপাশ আমাদের সমান করে দিতে হবে, যাতে করে ডিমটা কোনোভাবে দেখা না যায়। দেখুন আমাদের কবুতরের ডিমের চপটা তৈরি করা হয়ে এসেছে। একইভাবে আমরা প্রত্যেকটা চপ তৈরি করে নেব। আমাদের প্রত্যেকটা চপ তৈরি করা হয়ে এসেছে। এবার আমি একটা চপ নিয়ে নিচ্ছি ভাজার জন্য। এবার আমাদের চপটাকে ব্যাটারে খুব ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। ভালোভাবে ডুবিয়ে কোটিং করে এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে তেলের মধ্যে চপটা ছেড়ে দিচ্ছি। একটা খুন্তির সাহায্যে অনবরত তেল ছিটিয়ে দিতে হবে। এতে করে চপের গাটা অনেক বেশি ফুলকো হবে ও মুচমুচে হবে। এবার আমাদের চপটাকে বেশ কয়েকবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি অনবরত তেল ছিটাতে থাকছি এবং মাঝে মাঝে উল্টে পাল্টে লাল লাল করে চপটা ভেজে নিয়েছি। আমার চপটা ভাজা হয়ে এসেছে। এবার একটা ছাঁকনার সাহায্যে তেল ঝরিয়ে চপটা আমি উঠিয়ে নেব। দেখুন আমি চপটা উঠিয়ে নিচ্ছি। আবার আমি আর একটা চপ ভাজার জন্য চপটা ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। কোটিং করার পর কাঁটা চামচের সাহায্যে চপটা আমি উঠিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলে ছাড়া কাজটা আপনারা হাতের সাহায্যে করতে পারেন। আমার কাছে কাঁটা চামচ দিয়ে করলে সুবিধা হয়, তাই আমি এটা কাঁটা চামচের সাহায্যে করেছি। দেখুন আমাদের এই চপটা ভাজা হয়ে এসেছে। এবার আমি চপটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা ডিম আলু চপ ভেজে নেব। দেখুন আমি একে একে প্রত্যেকটা ডিম আলু চপ কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন আমার সবগুলো ডিম আলু চপ ভাজা হয়ে এসেছে। এবার আমি ডিম আলু চপগুলো পরিবেশন করব। দেখুন আমার সবগুলো ডিম আলুর চপ কিন্তু অনেক বেশি ফুলকো ও মুচমুচে হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার ডিম আলুর চপটা কতটা পারফেক্ট হয়েছে। এই রমজানে আপনারা চাইলে আমার মতো ডিম আলুর চপ তৈরি করে পরিবেশন করতে পারেন। এতে করে আপনার বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আজকে আমি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেব এই আলুর পাকোড়াগুলো। খুবই অল্প উপকরণে মাত্র 10 মিনিটেই আপনারা এই আলুর পাকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। ঘরে থাকা খুবই সামান্য উপকরণে এত সুন্দর পাকোড়া তৈরি করা যায়, সেটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ও সহজও লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজ ফলো করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। আলুর এই পাকোড়াগুলো তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু নিয়েছি। আলুগুলো আমি খুব ভালোভাবে ছুলে নিয়েছি। এবার আমাদের এই আলুগুলো খুব ভালোভাবে বটির সাহায্যে কুচি করে নিতে হবে। আমি আলুগুলোকে বটির সাহায্যে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। আমি আলুগুলো খুব বেশি চিকন করিনি বা খুব বেশি মোটাও করিনি। আলুগুলো আমাদের অবশ্যই হালকা মোটা রেখে একটু কুচি করে নিতে হবে। এটা আমরা বটির সাহায্যেই করব। আপনারা এটা ছুরির সাহায্যে করে নিতে পারেন, তবে এটা গ্রেটার দিয়ে গ্রেট করা যাবে না, তাহলে আমাদের পাকোড়াগুলো মুচমুচে হবে না। এবার আমাদের আলুগুলো পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আলুগুলো আমাদের পরিষ্কার পানিতে ধোয়ার পর অবশ্যই আমরা আলুগুলো থেকে পানিগুলো ঝরিয়ে নেব। দেখুন আমার আলুগুলো ধোয়া হয়ে এসেছে। এবার আমি আলুগুলোর মধ্যে খুবই সামান্য পরিমাণ মশলা ব্যবহার করব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ, ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এবার আমি হলুদের গুঁড়া দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ। এবার আমাদের সবগুলো উপকরণ খুব ভালোভাবে আলুর সাথে মাখিয়ে নিতে হবে। আলুগুলো আমরা খুবই আলতো হাতে খুবই অল্প সময়ের জন্য মাখিয়ে নেব। বেশিক্ষণ মাখালে আমাদের আলুগুলো থেকে অনেক বেশি পানি বের হয়ে যাবে। দেখুন আমি খুবই আলতো হাতে উল্টে পাল্টা আলুগুলো খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। আলুগুলো মাখা হয়ে এসেছে। এবার আমি 1/3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার পর এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/3 কাপ। যতটুকু ময়দা দিতে হবে ঠিক ততটুকুই আমাদের চালের গুঁড়া ব্যবহার করতে হবে। চালের গুঁড়ার পরিবর্তে এখানে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়েই আলুর পাকোড়াগুলো তৈরি করছি, তাই এখানে আমি চালের গুঁড়াটা দিচ্ছি। এবার আমাদের আবারও খুবই আলতো হাতে চালের গুঁড়া ও ময়দার সাথে আলুটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খুব বেশি চাপাচাপি করে মাখা যাবে না, খুবই আলতো হাতে আলুটা আমরা মাখিয়ে নেব।
আমার আলুটা মাখা হয়ে এসেছে। এবার আমি পাকোড়ায় শেপ দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণ আলু নিয়ে আলতো হাতে আমাদের পাকোড়ার শেপটা দিয়ে দিতে হবে। খুব বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু আলুর পাকোড়াটা ভিতর থেকে মুচমুচে হবে না। এই পাকোড়ার শেপটা আমাদের খুব বেশি টাইট করা যাবে না, খোলা খোলা অবস্থায় রেখেই পাকোড়ার শেপ দিয়ে দিতে হবে। দেখুন আমাদের একটা পাকোড়া তৈরি করা হয়ে এসেছে। আপনাদের সুবিধার্থে আমি আর একটা পাকোড়া তৈরি করে দেখাচ্ছি। পাকোড়াগুলো তৈরি করার সাথে সাথে তেলে ছাড়তে হবে। আলুর পাকোড়াগুলো সব দ্রুত ভেজে নিতে হবে, না হলে কিন্তু আমাদের আলু থেকে অনেক বেশি পানি বের হয়ে যাবে। পাকোড়াগুলো ভাজার জন্য আমি এখানে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলগুলো আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচটা আমাদের মিডিয়াম টু হাই ভোল্টেজে রাখতে হবে। অল্প আঁচে পাকোড়াগুলো ভাজলে পাকোড়াগুলো মুচমুচে হবে না। পাকোড়াগুলো তেলে ছাড়ার পর সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না। 2 মিনিট খুব ভালোভাবে পাকোড়াগুলো আমাদের ভেজে নিতে হবে। এতে করে আমাদের পাকোড়াগুলো সেট হয়ে যাবে। উল্টে দেওয়ার সময় পাকোড়াগুলো আর ভেঙে যাবে না। বেশ কয়েকবার উল্টে পাল্টে পাকোড়াগুলো আমাদের 6 থেকে 7 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। পছন্দ মতো কালার আসা পর্যন্ত পাকোড়াগুলো আমরা বেশ কয়েকবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমি পাকোড়াগুলো তেল ঝরিয়ে একটা চাকনার সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আমার প্রথম ব্যাচের পাকোড়াগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমি একই পদ্ধতিতে বাকি পাকোড়াগুলো ভেজে নেব। দেখুন আমি বাকি পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে আমাদের খুবই আলতো হাতে বাকি পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। পাকোড়ার একটা পিঠ আমাদের খুব ভালোভাবে 2 মিনিট ভেজে নিতে হবে। 2 মিনিট ভালোভাবে ভাজার পর পাকোড়াগুলো আমাদের খুব ভালোভাবে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে আমরা 6 থেকে 7 মিনিট পাকোড়াগুলো ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার এই পাকোড়াগুলো ভাজা হয়ে এসেছে। আবার আমি ছাঁকনার সাহায্যে তেল ঝরিয়ে পাকোড়াগুলো উঠিয়ে নেব। আপনারা নিশ্চয় এতক্ষণ বুঝে গেছেন আমাদের পাকোড়াগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যায়। এই মুচমুচে স্বাদের ক্রিপসি আলুর পাকোড়াগুলো খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আশা করছি আজকের এই মুচমুচে ক্রিপসি আলুর পাকোড়া রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ও সহজে লেগেছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে অনেক বেশি মুচমুচে ও ফুলকো ফুলকো বেগুনি তৈরি করা যায়। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। বেগুনি তৈরি করার জন্য আমি এখানে সাদা বেগুন ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বেগুন নিতে পারেন। এখন আমি এই বেগুনটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নেব। বেগুনি তৈরি করার জন্য খুব বেশি বেগুনের প্রয়োজন হয় না। দেখুন আমি বেগুনটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। আমি বেগুনের পিসগুলোকে খুব বেশি পাতলা করিনি, একটু মোটা করেই কেটে নিয়েছি। এতে করে বেগুনের স্বাদটা অনেক বেশি ভালো হয়। বেগুনের মধ্যে বেগুন না থাকলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। দেখুন আমি এখানে হাফ বেগুন নিয়েছি আর হাফ কিন্তু আমি রেখে দিয়েছি আরেকদিন বেগুনি তৈরি করার জন্য। বেগুনের পিসগুলোকে এবার আমি লবণ পানিতে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এর মাঝে আমি বেসনের গোলাটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনটা অবশ্যই আগে থেকে একটু চালিয়ে নেবেন। এবার আমি এখানে সামান্য পরিমাণ চালের গুঁড়া অ্যাড করছি। এতে করে বেগুনিটা অনেক বেশি মুচমুচে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিতে হবে। খুবই সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে দিচ্ছি। এখানে আমি খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেবো, এটা অবশ্য কালারের জন্য। হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার আমি খুবই সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা দেওয়ার পর আবার আমাদের মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমাদের বেসনটা মাখিয়ে নিতে হবে। একবারে আমরা খুব বেশি পানি দেব না, এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমাদের বেসনটা মাখিয়ে নিতে হবে। এতে করে আমাদের বেসনের মধ্যে কোনো প্রকার দলা পেকে থাকবে না। বেসনটা আমাদের খুব ভালোভাবে মাখানো হয়ে আসলে আবারও আমি অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমাদের খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে ব্যাটারটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এই ব্যাটারটাকে আবার 5 মিনিট খুব ভালোভাবে ফিটিয়ে নেব।
এতে করে আমাদের বেগুনিটা অনেক বেশি মুচমুচে ও ফুলকো হবে। আমি ব্যাটারটা ভালোভাবে 5 মিনিট ফেটিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। ফলে চপগুলো অনেক বেশি তেল শোষণ করবে না এবং চপটাও দেখতে উপর থেকে অনেকটা সুন্দর হবে। তেলটা ভালোভাবে মেশানো হয়ে আসলে ব্যাটারটাকে আমাদের কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। দেখুন 10 থেকে 15 মিনিট পর আমি বেগুনগুলো থেকে পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা বেগুন নিয়ে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নেব। এই কাজটা অবশ্যই আমাদের হাতে করতে হবে। হাতের সাহায্যে উল্টে পাল্টে বেগুনটাকে খুব ভালোভাবে কোটিং করে নিতে হবে। বেগুনের গা থেকে এক্সট্রা ব্যাটারটা আমাদের ছেড়ে নিতে হবে। এবার আমাদের একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে গরম তেলে আমাদের বেগুনিগুলো ছাড়তে হবে। বেগুনিটা ছাড়ার সাথে সাথে আমাদের খুন্তির সাহায্যে বেগুনের উপর থেকে তেল ছড়িয়ে দিতে হবে। এতে করে আমাদের বেগুনের উপর থেকে অনেক বেশি ফুলকো হবে। উল্টে পাল্টে লাল লাল করে বেগুনিটা আমাদের ভেজে নিতে হবে। তেল ছড়িয়ে একটা চাকনির সাহায্যে বেগুনিটা আমি উঠিয়ে নিচ্ছি। আবারও আমি আর একটা বেগুনি ভেজে নেব। তার জন্য আমি বেসনের গোলাতে বেগুনটা খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। উল্টে পাল্টে বেগুনটাকে আমাদের খুব ভালোভাবে কোটিং করতে হবে, যাতে করে কোনো জায়গায় ফাঁকা না থাকে। বেগুনিটা ভাজার সময় চুলার আঁচটা আমাদের মিডিয়াম থেকে হাই হিটে রাখতে হবে, না হলে কিন্তু বেগুনিগুলো ফুলকো হবে না এবং বেগুনিতে অনেক বেশি তেল শোষণ করবে। উল্টে পাল্টে বেগুনিটা আমাদের মচমচে করে ভেজে নিতে হবে। দেখুন আমাদের এই বেগুনিটা ভাজা হয়ে এসেছে। এবার আমি তেল ঝরে বেগুনিটা উঠিয়ে নিচ্ছি। বেগুনিটা ভাজতে আমাদের খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। তেলে ছাড়ার পর 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এক একটা বেগুনি তৈরি হয়ে যায়। দেখুন আমি কথা বলতে বলতে বেশ অনেকগুলো বেগুনি তৈরি করে নিয়েছি। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা বেগুনি তৈরি করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা বেগুনি কিন্তু অনেক বেশি ফুলকো ও মুচমুচে হয়েছে। আমার সবগুলো বেগুনি তৈরি করা হয়ে এসেছে। এবার আমি পরিবেশন করব। বেগুনিগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এগুলো বাড়িতে তৈরি করা। দোকানের বেগুনের মতোই দেখতে হয়েছে এবং মুচমুচে হয়েছে। দেখুন আমাদের প্রত্যেকটা বেগুনি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটা বেগুনি মাশাআল্লাহ অনেক বেশি ফুলকো ও মুচমুচে হয়েছে। আমি আপনাদের মাঝে একটা বেগুনি ছেড়ে শেয়ার করছি। আমাদের বেগুনিটা উপর থেকে মুচমুচে এবং ভেতর থেকে নরম তুলতুলে হয়েছে। আমরা বেগুনটা অনেক বেশি মোটা করে কেটেছিলাম, তারপরেও আমাদের বেগুনটা কিন্তু অনেক বেশি নরম হয়েছে। মুখে দেয়া মাত্রই অন্য জগতে হারিয়ে যাবেন। আপনারাও যদি আমার মতো বাড়িতে মুচমুচে ও ফুলকো ফুলকো বেগুনি তৈরি করতে চান, তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আমার আজকের রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ হাফেজ।